সুপ্রিয় দর্শক, এনআরবি টেলিভিশনের নিয়মিত আয়োজন বাংলা মেল জার্নাল অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম মিন্টু। আপনারা জানেন এই অনুষ্ঠানটি একই সঙ্গে সম্প্রচারিত হয় ইউটিউব এবং ফেসবুকে। আমরা সাধারণত সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি, বিভিন্ন মানুষকে সংযুক্ত করি আমাদের সঙ্গে। আমরা জানি কানাডার করোনা পরিস্থিতি প্রতিনিয়ত এখন উন্নতির দিকে যাচ্ছে, অনেক সুসংবাদ আমরা পাচ্ছি। এসব সুসংবাদ এবং আমাদের কমিউনিটি এই করোনা পরিস্থিতিকে কিভাবে মোকাবেলা করছে সেসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কমিউনিটির বিশিষ্ট জনেরা। আমি যদি আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছেন রাজিবুর রহমান। তিনি মূলত সিবিসির একজন অ্যাডমিন এবং মূলত তিনি স্মল সেল ডেভেলপমেন্টের সুপারভাইজার ফ্রিডম মোবাইলের। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের কমিউনিটির খুবই জনপ্রিয় মুখ এবং আমাদের ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর জয়ন্ত কে সিনহা। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ খালিকুজ্জামান। তিনি মূলত এক্সপ্রেস এমপ্লয়মেন্ট প্রফেশনালের মূলত ফ্র্যাঞ্চাইজিং ওনার এবং সাবেক ব্যাংকার এবং সংগঠক। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন কমিউনিটির খুবই পরিচিত মুখ, রিয়েলটর এবং যাকে বিভিন্ন আয়োজনে আপনারা দেখে থাকেন, এবং টাঙ্গাইল সমিতি অফ কানাডার প্রেসিডেন্ট রবিন ইসলাম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন একজন বিশিষ্ট অ্যাকাউন্টেন্ট শামীম আরিফ, তিনি ইনফিনিটি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও। সবাইকে আমাদের অনুষ্ঠানে আসলে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আজকে কথা বলবো আমাদের বাংলাদেশি কমিউনিটি নিয়ে, আমাদের কমিউনিটি করোনা নিয়ে এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় তারা কি কি ভূমিকা রাখছে। তার আগে আমি প্রথমেই যদি সরাসরি রাজিবুর রহমান আপনার কাছে একটু জানতে চাইবো। আমি জানি যে আপনাদের যে সংগঠন সিবিসি, তারা বেশ কয়েকদিন ধরে আপনারা স্টুডেন্টদেরকে সহায়তা করছেন এবং সাম্প্রতিক সময় আপনারা ইফতার বিতরণ করছেন যাদের প্রয়োজন। এটা নিয়ে যদি আপনি আমাকে একটু বলেন। ধন্যবাদ মিন্টু ভাই। আসলে আমরা প্রথমে একটা এই ইনিশিয়েটিভটা শুরু করেছি একটা স্টুডেন্টের মাধ্যমে। আমাদের গ্রুপের যে প্রতিষ্ঠাতা মনির ইসলাম, আপনারা সবাই তাকে চিনেন। তো উনি একদিন আমাকে ফোন করে জিজ্ঞাসা করলো যে একটা স্টুডেন্ট, তার হেল্প দরকার, তো আপনি একটু ওনার সাথে যোগাযোগ করেন। তো আমি তার সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করে যেটা জানতে পারলাম যে তার ফাইন্যান্সিয়াল অবস্থা বা তার কারেন্ট সিচুয়েশন একটু খারাপ, কারণ তার কাজ চলে গেছে, প্লাস সে দেশ থেকে কোনো টাকা পয়সা আনতে পারতেছে না। সো পরে আমরা তার সাথে আরো ফার্দার কথাবার্তা বলে আমরা আমাদের গ্রুপের একটা নিজস্ব ফান্ড আছে যেটা দিয়ে আমরা আমাদের গ্রুপ চালাই বা যে কোনো কাজ করে থাকি। তো আমরা ওই ফান্ড থেকেই প্রথমে শুরু করে তাকে সাপোর্ট দেওয়া শুরু করলাম। এরপরে আমরা চিন্তা করলাম যে যেহেতু এই স্টুডেন্টের এই সিচুয়েশনটা বোঝার পরে আমরা চিন্তা করলাম যে অনেকেরই এরকম সিচুয়েশন হইতে পারে। তো সেটা থেকে আমরা একটা ইনিশিয়েটিভ নিলাম যে ঠিক আছে, আমরা একটু যোগাযোগ করে দেখি যে বা একটা ইনিশিয়েটিভ নিয়ে দেখি যে আরো কোনো স্টুডেন্ট আছে কিনা যাদের হেল্প দরকার। তো তখনও আসলে গভর্নমেন্ট কোনো সাপোর্ট প্রোগ্রাম চালু করে নাই। তো আমরা তখন একটা অনলাইন একটা ফর্ম জেনারেট করি, যেটার মাধ্যমে আমরা স্টুডেন্টদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করি যে তাদের বর্তমান অবস্থা, তারা কোথায় পড়াশোনা করতেছে, কেন তাদের সাপোর্ট দরকার, এই ধরনের কিছু বেসিক ইনফরমেশন আমরা কালেক্ট করে দেন আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করি। তো আলহামদুলিল্লাহ আমরা প্রচুর সাড়া পেয়েছি। এখন পর্যন্ত আমরা 216 জন স্টুডেন্টকে সাপোর্ট দিয়েছি। এদেরকে বিভিন্ন রকম সাপোর্ট দেওয়া হয়েছে, যেমন কারো রেন্ট সাপোর্ট দেওয়া হয়েছে, কাউকে গ্রোসারি করে দেওয়া হয়েছে, কারো প্রয়োজনীয় যে অন্যান্য প্রয়োজনীয় ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়েছে, প্লাস কাউন্সিলিংও করা হয়েছে। এছাড়া কিছু কিছু স্টুডেন্ট আছে যারা গভর্নমেন্ট সাপোর্টের জন্য এলিজিবল, তাদেরকে গাইড করা হয়েছে যে কিভাবে তারা এই সাপোর্টটা পেতে পারে। তো এই স্টুডেন্ট সাপোর্ট আলহামদুলিল্লাহ আমরা সোফার অনেক ভালো রেসপন্স পেয়েছি। এরপরে রমজান শুরু হওয়ার পরে আমরা আবার ইফতার প্রোগ্রামটা চালু করেছি। আমরা ঠিক একইভাবে আমরা এই নিজস্ব কিছু ফান্ড সবাই দিয়ে আমরা এই ইফতার প্রোগ্রামটা চালু করি, এবং আলহামদুলিল্লাহ
আমরা আপাতত উইকেন্ডে এই ইফতারটা সবাইকে সরবরাহ করতেছি যারা আমাদের কাছে রিচ আউট করতেছে। তো এখন পর্যন্ত আমরা শুধু আজকে আমরা 53% ইফতার পৌঁছায় দিছি। লাস্ট উইকেন্ডে আমরা অলমোস্ট 50 জনকে ইফতার পৌঁছায় দিছি। তো সোফার 102 জনকে আমরা ইফতার দিয়েছি, কমিউনিটির বিভিন্ন মানুষ যারা আমাদের কাছে রিচ আউট করছে। তো এই হলো সাপোর্ট। কিন্তু আর আমাদের এই স্টুডেন্ট প্রোগ্রাম প্লাস ইফতার প্রোগ্রাম, এই একটা কথা বলতে হয় যে কমিউনিটির আরো কিছু ব্যক্তিত্ব আছেন যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিয়েছেন, প্লাস এই ফান্ডটাকে রেইজ করার জন্য তারা হেল্প করেছেন। যদিও কেউ আসলে ইন্টারেস্টেড না তাদের নাম প্রকাশ করার জন্য, কিন্তু আমি বলবো যে অনেকেই আমাদেরকে সাপোর্ট দিয়েছেন। ধন্যবাদ আপনাকে রাজিবুর রহমান। আমি আপনার কাছে আবারও আসব। যদি আমি এই পর্যায়ে একটু যেতে চাই মোহাম্মদ খালিকুজ্জামান আপনার কাছে। আমি জানি যে আপনিও এই সময়ে স্টুডেন্টদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল। পরবর্তীতে আপনি সিবিসির সঙ্গে একত্রিত হয়ে স্টুডেন্টদের জন্য কিছু কাজ করেছেন, সহায়তা দিয়েছেন এবং আরো করতে চান। আমি জানি আপনি এই বিষয়গুলো নিয়ে পাবলিকলি কথা বলতে চাইছিলেন না, কিন্তু তারপর আমি অনুরোধ করব একটু বলবার জন্য। এজন্য তাহলে অন্যরা উৎসাহিত হবে এবং তারা বুঝতে পারবে এই সময় আমাদের সহযোগিতা কতটা জরুরি। যদি খালিকুজ্জামান আপনি আমাদের জন্য কিছু বলেন। ধন্যবাদ মিন্টু ভাই। যখন সবাই ঘরে বন্দি অবস্থায় একরকম ডিপ্রেশনে যাচ্ছিল, আমরা মারখামে 10টা ফ্যামিলি আছি যারা খুব ক্লোজ কানেক্টেড এবং সোশ্যালি খুব ক্লোজ কানেক্টেড। আমরা প্রতিদিন সর্ট অফ কনফারেন্স কলে কানেকশন করি। তারপরে পরবর্তী পর্যায়ে আমরা চিন্তা ভাবনা শুরু করলাম যে আল্লাহর রহমতে আমরা তো অনেক প্রিভিলেজড, there are a lot of unprivileged people in the world, so আমরা যদি কাউকে কোনোভাবে সহযোগিতা করতে চাই, what's the best option? তো আমরা কয়েকটা ইনিশিয়েটিভ পর্যালোচনা করে আমরা দেখলাম যে এখানে কানাডাতে যারা বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে এসেছে তাদের অনেকেই অনেক রকম ডিফিকাল্ট টাইম পার হতে হচ্ছে, কারণ সবসময় দেশ থেকে টাকা পয়সা আসে না। এখানে হয়তো বা পার্ট টাইম বা যতটুকু সামারে কাজ করে তারা অনেকভাবে নিজেকে সমর্থন দেয়। তো আমরা সবাই এগ্রি করলাম যে তাহলে আমরা স্টুডেন্ট যারা এই সময় ডিফিকাল্ট টাইম, তাদেরকে আমরা কিভাবে হেল্প করতে পারি। সো ওই সময় আমি মিন্টু ভাই আপনার সঙ্গে যোগাযোগ করি, আপনি সিবিসির সঙ্গে আমাকে লিঙ্ক করে দেন। রাজীবের সঙ্গে আমার কথা হয়েছে কয়েকদিন আগে। তো লিঙ্ক করার ফলে আমি ওনাদেরকে বলি আপনারা আমাকে লিস্ট দেন এবং আমি পার্সোনালি ওয়ান কথা বলবো, কথা বলে তাদের বর্তমান অবস্থা, তাদের প্রয়োজন এবং কিভাবে আমরা হেল্প করতে পারি আমি ওটা জেনে তারপরে আমাদের গ্রুপের সঙ্গে শেয়ার করে দেন উইল প্রসিড। সো আলহামদুলিল্লাহ ওনারা আমাকে মোটামুটি লিস্ট দিয়েছিলেন 23 জন, এবং আমি প্রত্যেকের সঙ্গে কথা বলে মোটামুটি ডিসিশন পৌঁছি যে 10 জন তারা বলেছেন যে তাদের এই মুহূর্তে কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্টের দরকার নেই, দে আর ওকে, এবং 13 জন বলেছেন যে তাদের কিছুটা ডিফিকাল্ট টাইম এবং তারা যদি এই সময় সাপোর্ট পান তাহলে তারা কিছুটা উপকৃত হবেন। তারপরে প্লাস আজকে লেটেস্ট একজন যোগ হয়েছে, এই নিয়ে মোট 24 জন। তো পরে আমাদের নেইবারদের মধ্যে থেকে সবাই একমত হয়ে আমরা মোটামুটি ফান্ড কালেকশন করে অ্যাজ অফ টুডে আমরা $5,500 ডিস্ট্রিবিউট করেছি অ্যাজ অফ টুডে। সবচেয়ে আনন্দের বিষয়, পাশাপাশি এই মুহূর্তে যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এরা আমাদের দেশে খুব ব্রাইট ইয়াং ছেলে মেয়ে জেনারেশন, তারা এখানে আসছে দুইটা কারণে, তারা লেখাপড়া করবে এবং এখানে একটা প্রতিষ্ঠা পেতে চায়। আমরাও এক সময় ছাত্র জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। তো এদের এই প্রয়োজনের কথা ভেবেই আমরা উদ্যোগ নিয়েছি এবং এদেরকে যাদেরকে যতটুকু সম্ভব আমরা যে সাপোর্টটা দিয়েছি তারা এত অ্যাপ্রিসিয়েট করেছে এবং এতটা কৃতজ্ঞতা বোধ প্রকাশ করেছে
যে তারা এটাকে এক্সাম্পল হিসেবে তাদের নিজেদের জীবনেও তারা ইন্টিগ্রেট করার চেষ্টা করে, এবং তারা পরিষ্কার বলেছে যে আমরাও বড় হয়ে যেন আল্লাহ আমাদেরকে এই সামর্থ্য দেন যেন আমরা মানুষকে সহযোগিতা বা সাহায্য এবং করি। খালিকুজ্জামান, আমি যদি আরেকটু যোগ করি আপনার সঙ্গে, রাজিবুর রহমান আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনি বলেছেন যে যে প্রক্রিয়ায় সিবিসি আপনাকে সহযোগিতা করেছে এবং আমি যেভাবে আপনাকে ব্যাখ্যা করেছিলাম এবং আপনি খুবই হ্যাপি তাদের সঙ্গে কাজ করতে পেরে, তারা আপনাকে তথ্যগুলো দিয়েছে এবং আপনাদের সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকে খুবই আন্তরিকভাবে মানে আনন্দ পেয়েছেন, নিজের মনের কাছে স্যাটিসফ্যাকশন পেয়েছেন যে তারা পারফেক্ট জায়গাতে তারা সহায়তাগুলো করতে পেরেছেন। আপনি যদি আরেকটু যোগ করেন আমাদের এটার সঙ্গে। অ্যাবসলিউটলি। আমার সঙ্গে বেসিক্যালি প্রথম থেকে কথা হয়েছিল মনিরের সঙ্গে, মনিরুল ইসলাম, এবং হি ওয়াজ ভেরি ওপেন, এবং সে প্রথম থেকেই আমাকে অত্যন্ত সহযোগিতা সহকারে আমাকে নামগুলো পাঠিয়েছেন, এবং সে বলেছেন যে আমাদের গোল একই, যে আমরা এদেরকে হেল্প করতে চাই। এবং উনিও এই দেশে নর্থ আমেরিকাতে আসেন স্টুডেন্ট হিসাবে, যে কারণে ওনার ফিলিংসটা ওনার নিজের অভিজ্ঞতা থেকে। তো ওনাকে যখনই আমি বলেছি যে ওকে আমরা এটা কভার করেছি, আরো 2-3 জনের বা 5 জনের নাম দেন, উনি পাঠিয়েছেন, এবং ওনারা যেভাবে ট্র্যাকিং রেখেছেন, আই ওয়াজ কোয়াইট অ্যামেজড যে প্রত্যেকটা স্টুডেন্টের তাদের নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, সমস্ত কিছু, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। এটা একটা গুড, ভেরি গুড মানে কালেকশন আমি বলবো। এবং এটার কারণেই আমরা সম্ভব হয়েছি, আমার পক্ষে সম্ভব হয়েছে এদের সঙ্গে ওয়ান অন ওয়ান কথা বলে তাদের বর্তমান অবস্থাটা জানা এবং তাদের সমর্থনে এগিয়ে আসা। সো আই থিঙ্ক কমিউনিটির সবাই যদি একত্রে কাজ করে, I think we can achieve lot more, and this is a great example সিবিসি যেটা করেছে, এবং গ্রেট স্যাটিসফ্যাকশন ফর আস যে আমরা যতটুকু সামান্যই করতে পেরেছি এই প্রয়োজনের মুহূর্তে, এই ডিফিকাল্ট টাইম যেটা সবার জন্যই, এটা আমি অত্যন্ত আনন্দিত। ধন্যবাদ খালিকুজ্জামান, আপনাকে অভিনন্দন যে আপনি এই সময় আমাদের আন্তর্জাতিক যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন। কারণ সত্যিকার অর্থে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য কোনো প্রণোদনাই আসলে সরকারের নেই, ব্যক্তিগত উদ্যোগে অনেকে কাজ করছেন। তার মধ্যে আমরা ডেফিনেটলি খুব গর্ব সহকারে সিবিসির নাম বলতে পারি, এবং সিবিসির সঙ্গে সঙ্গে মোহাম্মদ খালিকুজ্জামানদের মতো মানুষেরা যে তারা একেবারে দুহাত প্রসারিত করে সাহায্যের হাত বাড়িয়েছেন, এটির জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। এই পর্যায়ে যদি আমি একটু ব্যারিস্টার জয়ন্ত সিনহা আপনার কাছে যাই, একটু যদি জানতে চাই, এই যে কমিউনিটি একটি সময় পার করছে এবং আমরা কেউ এই সময়ের জন্য প্রস্তুত ছিলাম না, আপনার কাছে কি মনে হয়? খুব কাছের থেকে আপনি কমিউনিটিকে দেখছেন অনেক দিন ধরে, কমিউনিটির অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আপনি একজন পৃষ্ঠপোষক। আমরা আসলে কিভাবে আমাদের সময়টি যাচ্ছে এবং কোন অবস্থায় আমরা আছি যদি আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ মিন্টু ভাই। আসলে এরকম একটা আনপ্রেসিডেন্টেড সিচুয়েশনের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে, আমরা কেউই প্রস্তুত ছিলাম না কোনোভাবেই। তবে একটা জিনিস আমি বলবো যে আজকে এর আগে যে খালিকুজ্জামান ভাই বললেন এবং আরেক ভাই বললেন যে যেভাবে আমাদের কমিউনিটি একসঙ্গে এই সহযোদ্ধা হিসেবে এসেছে, এটা কিন্তু আনপ্রেসিডেন্টেড, ঠিক প্যান্ডেমিকের মতোই। মানে আমরা ভাবিনি, সবার একটা ধারণা ছিল যে কমিউনিটি এরকম দ্বিধা বিভক্ত সব সময়। আসলে এইরকম সিচুয়েশনে এসে আমরা দেখতে পাচ্ছি যে আসলে কিন্তু নয়, সবাই যেভাবে পারে, যেভাবে সম্ভব এগিয়ে এসেছে তাদের নিজস্ব প্রফেশন থেকে বলেন, আর নিজস্ব যতটুকু সম্ভব তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এটা একটা আমি বলবো যে আমাদের জন্য অনেক কিছুই শেখবার আছে এখানে, এবং আমরা ঐক্যবদ্ধ হতে জানি, ঐক্যবদ্ধ হতে পারি। এটা একটা খুব বড় একটা এক্সাম্পল। এই সিচুয়েশনে আসলে বিং এ লয়ার, যেটা আসলে আমি দেখেছি আমাদের এই অবস্থায়, আমরা অবভিয়াসলি বলবো যে আমরা লাকি যে আমরা কানাডার মতো জায়গায় আছি। এখানে গভর্নমেন্ট যে সমস্ত ইনিশিয়েটিভ নিয়েছে এবং যথাসময়ে নেবার কারণেই আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক ভালো সিচুয়েশনে আছি এখন পর্যন্ত। আমরা লিগ্যাল দিক থেকে আমি যেটা বলবো, আমাদের দিকে দেখেছি আমাদের এই প্রফেশনে ঠিক
আনপ্রেসিডেন্টেড। এ পর্যন্ত আমরা দেখিনি যে কোর্ট সিস্টেমটাকেও বন্ধ করে দেয়া, যে আমাদের নিজস্ব সেফটির জন্য সেটাও বন্ধ করে দেয়া আছে। যদিও লিগ্যাল প্রফেশনটাকে এনারা রেখেছেন এসেনশিয়ালের মধ্যে এবং আমাদেরকে সেই কাজগুলো করতে হয়েছে। এই সময় অনেক কিছুই আমাদের, ধরুন রিয়েল এস্টেট সেক্টরটা পুরোপুরি ওপেন ছিল, যেটা আমাদের করতে হয়েছে, কারণ এটা মানে যেটা সব থেকে বড় ব্যাপার আমি দেখেছি যে এরকম সিচুয়েশনে গভর্নমেন্ট একটা নতুন ল এনাক্ট করলেন যে যারা ল্যান্ডলর্ড টেন্যান্ট আছে তাদের মধ্যেকার যে ডিস্টেন্সটা সেটা যেন কমানো যায়, এরকম কোন সিচুয়েশনে যেন এমন কিছু অফেন্সিভ কিছু না ঘটে। নতুন কিছু ল এসছে যাতে টেন্যান্টরা এভিক্ট না হতে পারে এরকম সিচুয়েশনে, সেগুলো এসছে। আমি আরেকটু মিন্টু ভাই আপনাকে জিজ্ঞেস করবো যে আমার কাছ থেকে অ্যাকচুয়ালি মানে আমার কাছে প্রশ্নটা মূলত কি ছিল এই কোভিডের উপরে? প্রশ্নটা মূলত আমি যেটা জানতে চাইছিলাম যে কমিউনিটিকে খুব কাছে থেকে আপনি দেখছেন, এরকম একটি সিচুয়েশনে কমিউনিটির যে রোল, কমিউনিটি যেভাবে হ্যান্ডেল করছে এবং যেখানে যেরকম সাহায্য দরকার নানান মানুষ সাহায্য করছে, নানান সংগঠন সাহায্য করছে, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? যে আমরা কি আসলেই সঠিকভাবে আমরা কমিউনিটির পাশে মানুষগুলো দাঁড়াতে পারছে কিনা, যারা কমিউনিটিকে হেল্প করছে, কিংবা হেল্পের ক্ষেত্রে আরো বেশি সহযোগিতা দরকার কিনা কমিউনিটির মানুষের? মিন্টু ভাই দেখুন, একটা জিনিস আমি স্বীকার না করলেই না, যে কমিউনিটিকে আমরা তো খুব প্রত্যক্ষভাবে দেখি। এটা শুধু যে কোভিডের এই সিচুয়েশনেই দেখছি তা কিন্তু না, আমাদের কমিউনিটি কিন্তু যে কোনো সিচুয়েশনে একজন আরেকজনের পাশে এসে দাঁড়িয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, বা অনেকেই হয়তো বলে থাকেন যে কমিউনিটি আসলে দ্বিধা বিভক্ত। আমি কিন্তু এটা কখনোই আগে দেখিনি, এবং আপনিও অনেক অনুষ্ঠানে আপনিও বলেছেন, এবং আপনি এক বাক্যে স্বীকার করবেন যে আমাদের কমিউনিটি যখন দরকার পড়ে তখন তারা একত্রিত, এটা 100%। এবার যেটা একেবারেই আনপ্রেসিডেন্টেড, যে এইরকম সিচুয়েশনে কমিউনিটি যে যেখান থেকে যে সিচুয়েশন থেকে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা কিন্তু অপূরণীয়। হ্যাঁ, এখন প্রশ্ন হলো যে আমাদের করণীয় কি? এরকম প্যান্ডেমিকে আসলে কিছু এই লিমিটেশনের মধ্যে থেকেও আমাদের কমিউনিটির বিভিন্ন অর্গানাইজেশন যেভাবে এগিয়ে এসেছে, এটা আসলে মানে প্রেসিডেন্টেড। বলেছে দাদা কিভাবে হেল্প করা যায়, কিভাবে করা যায়। এই সিচুয়েশনটা আসলে এর আগে আমরা কখনো ফেস করিনি। যেভাবেই আমরা পারি না কেন আমরা সিচুয়েশনটাকে ফেস করে, শুরুর অবস্থায় হয়তো আমাদের ডিসিশন নেবার ক্ষেত্রে, সিদ্ধান্তহীনতার ক্ষেত্রে হয়তো একটু ছিল কে কি করব। পরবর্তীতে কিন্তু আমরা যেখান থেকে যেভাবে পেরেছি আমরা কিন্তু কন্ট্রিবিউট করবার চেষ্টা করেছি। তো আমি বলবো যে আমাদের কমিউনিটি যেভাবে এই কাজে এগিয়ে এসেছে, এটা একেবারেই এক্সাম্পল হওয়া উচিত। এবং আমার ধারণা কমিউনিটি ঠিক একইভাবেই এর পরবর্তীতেও, অর্থাৎ কোভিড-19 পরবর্তী যে সময়, সেই সময় একইভাবেই কাজ করে যাবে এবং করেছে। এটা হলো আমার ব্যক্তিগত অভিমত, এবং আমার কাছে মনে হয়েছে যে কমিউনিটি যেটা করছে সেটা ঠিকভাবেই করছে এবং যে যেখান থেকে পারছে করছে। ধন্যবাদ জয়ন্তকে সিনহা, আপনার কাছে আবারও আসবো। আমি যদি এই পর্যায়ে একটু কথা বলতে চাই রিয়েলটর এবং সংগঠক রবিন ইসলামের কাছে। রবিন ইসলাম, আমি জানি যে আপনি এই সময়ে অনেককে সহায়তা করেছেন, আপনিও বলতে চাননি, করতে চাননি, প্রচার করতে চাননি যে এই সময় আসলে আমাদের সহায়তা অনেক বেশি দরকার মানুষের। এই পর্যায়ে আপনার কাছে কেমন মনে হয়, যেভাবে আমরা সহায়তা করছি আরো তো সহায়তার প্রয়োজন, আরো মানুষের এগিয়ে আসা দরকার, কি মনে করেন আপনি? ধন্যবাদ মিন্টু ভাই, সবাইকে ধন্যবাদ। এবং সর্বপ্রথমে আমি আসলে আমরা এই করোনায় আমাদের বাংলাদেশি কমিউনিটির বেশ কিছু ঘনিষ্ঠ মুরব্বী এবং সহযোদ্ধা হারিয়েছি। সালাম ভাই, তুতি ভাই, আমাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনাদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে ফিনান্সিয়াল সাপোর্ট অনেকেরই দরকার আছে, তার চেয়ে বড় হচ্ছে আমি মনে করি মেন্টাল সাপোর্টটা। কারণ আমরা যে দেশে বসবাস করছি, আমরা কেউই অতটা ফিনান্সিয়াল খারাপ অবস্থায় যাব না যে বেসিক অন্ন বস্ত্র বাসস্থানে হাত পাবে, সেটা সরকার দিচ্ছে।
তো আমার কেন জানি মনে হচ্ছে বেশি করে মেন্টাল সাপোর্টটা সবাইকে দেওয়া উচিত। আমি যেভাবে এই সময়টা পার করছি, আমি খবর দেখি 8-10 দিনে একদিন, আমার খবর সারাক্ষণ স্ট্রেসটা আরো বাড়িয়ে দেয়। তার চেয়ে আমি পজিটিভ ভাবে সময় কাটাই। এরকম সবারই উচিত পজিটিভ দিকগুলো দেখা, সারাক্ষণ এটা নিয়ে তো টেনশন না করে। কারণ সারা পৃথিবীর বিজ্ঞানী এবং সারা পৃথিবী এতে পরে কাজ করছে যাতে এটার থেকে বের হওয়া যায়। তো আমরা যারা সাধারণ মানুষ এটা নিয়ে এত প্যানিক না হয়ে দৈনন্দিন যা করা উচিত, যেমন এখন রোজার সময় এখন নামাজ রোজা করেন, যার যার ধর্মে যে সৃষ্টি করতে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন, আর পরিবারের কাছাকাছি থাকেন। যে সমস্ত কাজগুলো আপনি দৈনন্দিন ব্যস্ততার কারণে এতদিন করতে পারেন নাই সেগুলো করেন। আর সত্যি কথা কি, আমি এবং যারা নেগেটিভ সারাক্ষণ এটা নিয়ে প্যানিক হচ্ছে তাদের সাথে যোগাযোগ করি, যারা পজিটিভ তাদের সাথে কথা বলি। এইটা মেনটেন করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর সাহায্যের ব্যাপারটা আসলে যত কম বলা যায়, কাছের থেকে শুরু করুন। সবার ঘনিষ্ঠ, যেমন অনেক সচ্ছল ফ্যামিলির মানুষ আছে যারা না পারছে ফুড ব্যাংকেতে খাবার আনতে, না পারতেছে আপনার গভর্নমেন্টের টাকাটা কোয়ালিফাই হতে, ওই সমস্ত মানুষকে যদি আপনি গোপনে সাহায্য করতে পারেন সেটা অনেক ভালো হয় আর কি। তারা হয়তো লজ্জায় বলতেও পারতেছে না, আবার কষ্টে আছে, ওই সমস্ত মানুষকে আপনি চোখ মেলে আপনার আশেপাশে পাবেন এরকম অসংখ্য মানুষ। ধন্যবাদ রবিন ইসলাম। এই পর্যায়ে আমরা আবারও আসব আপনার কাছে। আমি যদি একটু আরিফ রহমান মূলত একজন অ্যাকাউন্টেন্ট এবং পাশাপাশি তিনি কমিউনিটির বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। শামীম আরিফ, আর যদি আপনার কাছে একটু জানতে চাই, এই সিজনটি আপনাদের ট্যাক্সের সিজন, মানুষ ট্যাক্স রিটার্ন করবে এবং যারা ট্যাক্স রিটার্ন পায় তারা খুব আনন্দিত হয়, এবং যারা সারা বছর ব্যবসা বাণিজ্য করে তারাও চান হিসাবটি এই সময় সে ক্লোজ করতে। তো এই ট্যাক্সের সময় আপনি কেমন রেসপন্স দেখছেন মানুষের মধ্যে? যদিও ট্যাক্সের টাইমটিকে বাড়ানো হয়েছে জুন পর্যন্ত এবং সরকারের বিভিন্ন প্রণোদনা রয়েছে, যারা ধরেন মধ্যবিত্ত কিংবা যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য নানান ধরনের প্রণোদনা, আমার ধারণা তারা অনেকেই খুশি এই সময়, অন্ততপক্ষে এই এরকম একটি দুর্যোগ মুহূর্ত সময় সরকারের সাপোর্ট তাদেরকে যথেষ্ট সাহস যোগাচ্ছে, বিশেষ করে মানসিক এবং অর্থনৈতিক সাহস তো বটেই। এরকম পরিস্থিতিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? থ্যাংক ইউ মিন্টু ভাই, আমাকে বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য। কথাগুলো একটু কেটে কেটে আসছিল। তো আমরা ফাইন্যান্সিয়াল আমরা এমন একটা সিচুয়েশনে এখন আছি যে ওয়ার্ল্ড ওয়াইড একটা কোভিড এফেক্টেড, এবং এটা গত 2 মাস থেকে শুরু হয়েছে, এটা কন্টিনিউ করতেছে। ইকোনমি কন্টিনিউয়াসলি একটা ডাউন ট্রেন্ডের মধ্যে দিয়ে আছে। পাশাপাশি ট্যাক্সের সময়টাও শুরু হয়েছে। ইনফ্যাক্ট আমি প্রতিদিনই বেশ কিছু ইন্টারাকশন করতেছি আমার ক্লায়েন্ট এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, রিফিউজি ক্লেমেন্ট এবং পার্মানেন্ট রেসিডেন্ট, রেগুলার বেসিসে করতেছি। তো ইনফ্যাক্ট আপনার এটা কি বলে যে গভর্নমেন্ট যেই বেনিফিটটা দিচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল লেভেলে, কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট, ইআই, এডিশনাল চাইল্ড কেয়ার বেনিফিট ফর দ্য ইন্ডিভিজুয়ালস, এবং বিজনেসের জন্য গভর্নমেন্ট ইন্ট্রোডিউস করেছে ইন দ্য মিন টাইম ওয়েজ সাবসিডি এবং বিজনেস লোন। এগুলো খুব ভালো ইনিশিয়েটিভ গভর্নমেন্টের জন্য, গভর্নমেন্টের তরফ থেকে এটা ভেরি গুড ইনিশিয়েটিভ। পাশাপাশি ডেফিনেটলি আমি যেটা ফেস করতেছি প্রতিদিনই, স্পেশালি ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তারা খুব অরিড, বিশেষ করে সিইআরবি আপনারা জানেন যেটা নতুন নিউলি ইন্ট্রোডিউস হয়েছে। সিইআরবি তে কোয়ালিফাই করার জন্য $5,000 ইনকাম কোয়ালিফিকেশন থাকা দরকার। তো অনেকেরই এটা ইনকাম কোয়ালিফিকেশন নাই, অনেকে আবার ইনকাম কোয়ালিফিকেশনটা ম্যাচ করতে পারতেছে না। কিভাবে তারা এটা অ্যাপ্লাই করবে, প্রসিডিউরটা কি হবে, এটা কি ট্যাক্স ফাইল করে অ্যাপ্লাই করতে হবে অথবা ট্যাক্স ফাইল, অনেক ধরনের কোশ্চেন ডেফিনেটলি।
তো আমি চেষ্টা করতেছি আমার আমার এবিলিটি অনুযায়ী তাদেরকে যেভাবে পারি সার্ভ করার জন্য। অনেকেরও আমি জানি যে আমি অনেক স্পেশালি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা হয়তো তারা ফাইন্যান্সিয়ালিও সলভেন্ট না, ইভেন ছোট ফি দেওয়ার ব্যাপারেও আমি সেই ক্ষেত্রেও লিবারেল। আমি অনেক স্টুডেন্টদের ফাইলিং করে দিয়েছি আমি কোনো ধরনের ফিস ছাড়াই, কারণ সিচুয়েশনটাও আমাদেরকে বুঝতে হবে। সো এটা কি বলে যে এটা একটা ইকোনমিক ডাউন ট্রেন্ড চলতেছে এবং এটা কন্টিনিউ করবে এবং এটার একটা লং আছে এবং আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে প্রত্যেকের যার যার অবস্থান থেকে যে আমরা এটাকে ম্যানেজ করব। অলরেডি কানাডাতে আপনার 1 মিলিয়ন প্লাস আনএমপ্লয়মেন্ট নতুনভাবে যুক্ত হয়েছে এবং আমরা জানি যে আপনার অন্টারিও গভর্নমেন্ট মে 4 থেকে আবার ইকোনমি রিওপেন করার প্ল্যান করতেছে। তো আমরা সবাই এই প্রক্রিয়ার মধ্যে আছি। তো এটা আসলে দেখতে হবে যে আমরা কোথায় গিয়ে দাঁড়াই এবং প্রত্যেককেই ইন্ডিভিজুয়াল প্ল্যানিংটা করতে হবে। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, ধন্যবাদ শামীম আরিফ। আমরা ইন্ডিভিজুয়াল প্ল্যানিং করতে হবে। হ্যাঁ, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। যদি আমি এবার একটু রাজিবুর রহমান আপনার কাছে যাই। আমরা জানি সিবিসি অনেক হেল্প করছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে যে হেল্পগুলো খুব দরকার ছিল। আপনি কি আমাদের বলবেন যে, আমি যতদূর জানি আপনাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছেন প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনাদের কাছে সহায়তা চেয়েছে। আপনি কি আমাদেরকে একটু ধারণা দিতে পারেন কি পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সহায়তা প্রয়োজন আসলে? ধন্যবাদ মিন্টু ভাই। আসলে আমি এটার একটু ব্যাকগ্রাউন্ডে যদি বলি তাহলে আপনি জানেন যে বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মূলত আমরা কাজ করতেছি বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাংলাদেশ থেকে এসেছে তাদেরকে নিয়েই, কারণ তারাই আমাদের কমিউনিটির অংশ। সো এই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে একটা পোর্শন কিন্তু মিন্টু ভাই যারা আসছে তাদের একটা গুড ব্যাকগ্রাউন্ড আছে। আমি ব্যাকগ্রাউন্ড বলতে বোঝাচ্ছি যে তাদের হয়তো ফাইন্যান্সিয়াল অবস্থা বা বাংলাদেশে তাদের পারিবারিক যে সাপোর্ট এটা অনেক ভালো। তো এই স্টুডেন্ট গুলা মূলত তাদের হয়তো বা কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু যেসব স্টুডেন্টরা যাদের ব্যাকগ্রাউন্ড একটু মিডল ক্লাস লেভেলে, কারণ আপনি জানেন এখন কানাডায় আগে যেরকম শুধুমাত্র যাদের গুড ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থেকেই তারা কানাডায় আসতে পারতো, কিন্তু এখন বিভিন্ন কলেজ এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলোর অ্যাডমিশন রিকোয়ারমেন্ট একটু শিথিল করার কারণে এখন কিন্তু অনেক ধরনের স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসে। আমি বলতে চাচ্ছি মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা আসে। তো এই স্টুডেন্টরা যারা মিডল ক্লাস ফ্যামিলির স্টুডেন্ট, তারা যেটা হয় যে তারা টিউশন ফি বাসা থেকে ব্যাক হোম থেকে তারা এই সাপোর্টটা নেয়, কিন্তু তাদের যে দৈনন্দিন যে চলার যে বাসা ভাড়া বা খাওয়া, এটা তারা ট্রাই করে যে পার্ট টাইম কাজ করে এটা ম্যানেজ করার। কিন্তু এই কোভিড-19 আসার পর থেকে মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা জব হারাইছে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে তাদের যে পরিবার আছে বাংলাদেশে, সেই পরিবাররাও কিন্তু এই কোভিড-19 এর কারণে একটা বিশালভাবে তারা এফেক্টেড হয়েছে। কারো বিজনেস বন্ধ হয়ে গেছে, কারো মোস্ট অফ দ্য পিপলের ইনকাম বন্ধ হয়ে গেছে। আবার যাদের হয়তো বা ইনকাম আছে বা যাদের সামর্থ্য আছে তাদের ছেলে মেয়েদেরকে এখানে টাকা পয়সা পাঠানোর জন্য, তাদের আবার আরেকটা সমস্যা হচ্ছে যে টাকা পয়সা তারা পাঠাইতে পারতেছে না। সো এই টাইপের স্টুডেন্টরাই মূলত আমাদের সাথে যোগাযোগ করতেছে এবং আমরা তাদের সাথে কথাবার্তা বলে যে তাদের কি সিচুয়েশন, তারা এখন কি ফেস করতেছে, তাদের ব্যাক হোমে তাদের পারিবারিক সাপোর্টটা কেমন, এই সমস্ত সবকিছু বুঝে শুনে আমরা আসলে এই স্টুডেন্টদেরকে সহায়তা করতেছি। এবং আমরা নট অনলি ফ্রম টরন্টো, হোল কানাডা ওয়াইড বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বাংলাদেশি স্টুডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করছে। আমি আপনাকে একটু আগেও বলেছি যে এ পর্যন্ত আমাদের সাথে প্রায় 250 জনের মতো স্টুডেন্ট আমাদের সাথে যোগাযোগ করছিল এবং তার মধ্যে থেকে আমরা 216 জন স্টুডেন্টকে আমরা সাপোর্ট দিয়েছি। এবং এই 216 জনের মধ্যে আসলে ওই যে আমাদের যে শ্রদ্ধেয়
জামান ভাই আছেন এখানে, ওনার লিস্টটাও আমি বলবো আমাদের এই 216 জনের মধ্যে ইনক্লুডেড। সো আমি এটা শুধুমাত্র সিবিসির ক্রেডিট তা না, আমি এটা আসলে বলবো যে এটা কমিউনিটির ক্রেডিট। কমিউনিটির অনেক মানুষ, অনেক আমি বলবো হৃদয়বান মানুষ, তারা আমাদের এই ইনিশিয়েটিভটাকে বিভিন্নভাবে সহায়তা করেছে, তারা সাপোর্ট দিয়েছে এবং কন্টিনিউয়াস, তারা ইনফ্যাক্ট নট অনলি সাপোর্ট দিয়েছে, তারা প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ করে যে কি অবস্থা। প্লাস আমি একটা ফেসবুক মেসেঞ্জারে একটা থ্রেডও ক্রিয়েট করছি যারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে তাদেরকে নিয়ে, সো দ্যাট আমি সবাইকে প্রতিনিয়ত আপডেট দিতে পারি। তো এ পর্যন্তই আর কি। মোটামুটি আমি বলবো আপনাকে যে আপনার কোশ্চেনটার আনসার দিতে, যে লাইক অলমোস্ট 216 জন স্টুডেন্টকে আমরা সোফার সাপোর্ট দিয়েছি আর কি। ধন্যবাদ রাজিবুর রহমান। খালিকুজ্জামান, আপনার কাছে যদি যাই, আমি একটু জানতে চাই যে আপনি একটি, আমি জানি এমপ্লয়মেন্ট এজেন্সির আপনি ফ্র্যাঞ্চাইজিং ওনার আপনি, এবং আপনি নিজেও আমাকে বলেছিলেন যে আসলে আপনি চাইলে তো ডেফিনেটলি আমি জানি অনেককে জব দিতে পারেন, কিন্তু আমরা জানি যে এই করোনা সিচুয়েশনটি যখন শেষ হবে, যখন নতুন করে সবকিছু রিওপেন হতে থাকবে, তখন কিন্তু বড় একটা জব ক্রাইসিস আমরা দেখব মার্কেটে। এবং বিশেষ করে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তারা তো আসলে এখানে কাজ করে সে টাকা থেকেই তারা টিউশন ফি এবং থাকা খাওয়ার খরচটি নির্বাহ করে থাকেন। জব দেবার ক্ষেত্রে আপনারা কতটুকু সাহায্য আসলে আমাদের স্টুডেন্টদের এবং যারা জব হারাবেন তাদেরকে করতে পারবেন, একটু যদি আপনি আমাদেরকে বলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ মিন্টু ভাই। বেসিক্যালি করোনা পরবর্তী অর্থনৈতিক অবস্থা কি হবে এখনো বোঝা মুশকিল, কারণ it will never go back to pre-corona normal stage. There will be a new norm. যদিও ইকোনমিক্সের থিওরিতে বলে যে পরপর 2টা কোয়ার্টার জিডিপি গ্রোথ যদি মাইনাস হয় তখন একটা দেশের ইকোনমি রিসেশনে যায়, বাট ইন কানাডাতে গত 2 মাসে অলরেডি রিসেশন শুরু হয়ে গেছে, কারণ মোর দ্যান 1 মিলিয়ন লোক ফাইল করেছে আনএমপ্লয়মেন্ট। স্মল বিজনেস থেকে শুরু করে স্মল বিজনেস, মিডিয়াম বিজনেস, এগুলো ব্যাক করতে একটু সময় লাগবে। আমরা উই আর সো প্রিভিলেজড যে ক্যানাডিয়ান গভর্নমেন্ট শুরুই করেছে সাধারণ পাবলিক থেকে স্মল মিডিয়াম বিজনেসদেরকে আগে হেল্প করা, কারণ তাদেরকে বেঁচে থাকতে হবে, টিকিয়ে রাখতে হবে। তা আমরা দোয়া করছি যে আমরা যেন খুব তাড়াতাড়ি এই করোনা থেকে, এই প্যান্ডামিক থেকে মুক্তি পেতে পারি। জব মার্কেট আমার মনে হয় যে করোনা পরবর্তী 2 রকম সিচুয়েশন ক্রিয়েট হবে। একটা হচ্ছে যে অনেক বিজনেস তাড়াতাড়ি তারা অ্যাক্টিভিটি শুরু করবে এবং তাদের ইমিডিয়েটলি কিছু লোকজন দরকার হবে। আর বড় বড় বিজনেসগুলো তারা হয়তো নতুন করে চিন্তা করবে তাদের অপারেশন, সেই ক্ষেত্রে তারা তাদের কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাসটা রিভিউ করবে। আমার মনে হয় যে আমরা যেহেতু এখন মোটামুটি একটা সাইজেবল কমিউনিটি এবং আমাদের কমিউনিটিতে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ রয়েছেন, আমরা যদি সামগ্রিকভাবে কাজ করি সেই ক্ষেত্রে আমরা একজনের পাশে আরেকজন থাকতে পারবো। আমার ব্যক্তিগত মানে আমার পার্সোনাল পার্সপেক্টিভ, আমার যা করণীয় সেটা আমি নিজে থেকে করব। এবং একটা আনন্দের বিষয় হচ্ছে যে সিবিসি যে কাজটা করেছে এটা কিন্তু অনেক বড় কাজ করেছে, কারণ অনেক ব্যক্তি বা অনেকেই আছেন যারা সহযোগিতা করতে চান, কিন্তু কোথায় করবেন, কিভাবে করবেন, কাকে করবেন তারা জানেন না। সিবিসি সেই ক্ষেত্রে একটা বড় ধরনের সংগঠন এবং সংগঠিতভাবে প্রকাশ করেছে, এই সমস্ত স্টুডেন্টদের লিস্ট করে কে কোথায় আছে, কিভাবে আছে। তা আমি আমার ব্যক্তিগত পয়েন্ট অফ ভিউতে অফকোর্স আমার যেটা করণীয় আমি সেটা করব। এবং আমাদের মধ্যে যেমন আমাদের মারখামে থাকেন ডালিম ভাই, উনি গতকাল এক স্টুডেন্ট ফ্রম ওয়াটারলো ইউনিভার্সিটি যাকে আমরা সাপোর্ট করেছি, তাকে উনি অলরেডি বলেছেন, কারণ সে মে মাসে 1 তারিখ থেকে কোঅপ শুরু করার কথা, বাট আনফরচুনেটলি হি লস্ট কোঅপ বিকজ অফ দিস সিচুয়েশন। সো উনি অলরেডি তাকে বলেছেন যে তুমি
কোঅপের জন্য কোনো সাপোর্ট লাগলে কন্ট্যাক্ট মি, আই উইল কিপ ইউ কন্ট্যাক্ট, এবং আমার পক্ষে যতটুকু সম্ভব আমি তোমাকে কোঅপের জন্য চেষ্টা করব। আমরা যদি সবাই এগিয়ে আসি এবং সবাই যদি সামগ্রিকভাবে চেষ্টা করি, তাহলে সমস্যাটাকে আমরা অনেক অনেক সংকীর্ণ করতে পারি এবং আমরা এদেরকে হেল্প করতে পারি। আমরা এখানে যারা কানাডিয়ান সিটিজেন বা পার্মানেন্ট রেসিডেন্ট আছি বা যাদের এখানে স্ট্যাটাস আছে, তাদের কিন্তু একটা মিনিমাম গ্যারান্টি আছে এই দেশে, এবং তারা কেউ কিন্তু এই আমাদের দেশ থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে যারা আসছে, তারা যে সমস্যাটা ফেস করবে, যে ভেরি বেসিক সমস্যা, থাকা, খাওয়া, ট্রান্সপোর্টেশন, এই সমস্যাটা কিন্তু আমাদের কানাডাতে যারা স্থায়ীভাবে বসবাস করছেন তাদেরকে করতে হবে না। তো সুতরাং আমরা সবাই, সেটা সময়ের মাধ্যমে হোক, মানসিকভাবে হোক, কাউন্সিলিং এর মাধ্যমে হোক, অথবা ফাইন্যান্সিয়াল মাধ্যমে হোক, আমরা যদি চেষ্টা করি, আমরা এই সমস্যাটাকে খুব ইজিলি মোকাবেলা করতে পারবো এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারবো। এবং আনন্দের বিষয় হচ্ছে, আমি যখন প্রত্যেকটা স্টুডেন্টের সাথে কথা বলেছি, আমি যখন বলেছি যে আমরা সবাই এই চ্যানেলে গেছি, কারণ একটা নতুন দেশে আসতে পরে সবাইকে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। সো তোমরা এটাকে কিছু মনে করো না, তোমরা এখানে আসছো, ইউ উইল গো থ্রু দ্য স্ট্রাগল, বাট ইউ উইল বি ওয়ান ডে ওয়েল এস্টাবলিশড কমিউনিটি মেম্বার। সো আমরা যেহেতু আগে আসছি, আমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের পাশে থাকা, তোমাদেরকে সহযোগিতা করা। তো আমরা যদি সবাই এই মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসি, আমার মনে হয় যে আমরা এই সমস্যাটাকে খুব ইজিলি ফেস করতে পারবো এবং সাপোর্ট দিতে পারবো। ধন্যবাদ মোহাম্মদ খালিকুজ্জামান। আমি যদি একটু জয়ন্ত ইসলাম আপনার কাছে যাই, জয়ন্ত কে সিনহা আপনার কাছে যদি যাই, যে এই সময়ে আমরা জানি যে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠানে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আমাদের কমিউনিটিরও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, কারণ সরকার খুব শীঘ্রই সিদ্ধান্ত দেবেন, আমরা যেটা বুঝতে পারছি। ইতিমধ্যে তারা এক স্তরের সিদ্ধান্তে তারা শুরু করেছেন, যেটা খুব শীঘ্রই ওপেন হতে যাচ্ছে কিছু ব্যবসা। এরপর তারা বিভিন্ন দফায় দফায় আসলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলবার জন্য পরামর্শ এবং আমরা যেটা বলি পারমিশন তারা দিচ্ছেন। আপনি কি মনে করেন যে লকডাউন আরো কিছুদিন থাকলে আমাদের জন্য ভালো ছিল, নাকি যেভাবে সরকার এগুচ্ছে, যে পদ্ধতিতে তারা লকডাউন পুরোপুরি না করে ইমার্জেন্সি ঘোষণা করে তারা ব্যবস্থা নিচ্ছে এবং করোনা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে, এই পথটি সঠিক? ধন্যবাদ বিন্টু ভাই। আমি প্রথমেই একবার ক্ষমা চেয়ে নেই, ক্ষমা চাওয়াটা আমার আগেই উচিত ছিল। খুব সম্ভবত কিছু টেকনিক্যাল কারণে আমার কথা হয়তো মাঝে মাঝে কিছু ইন্টারাপশন হচ্ছে। আমার ধারণা বাড়িতে ইন্টারনেটের বোধহয় প্রবলেম হচ্ছে, যেটা আনপ্রেসিডেন্টেড, এত চাপ ইন্টারনেটের উপরে। তো আমি খুব দুঃখিত এই কারণে যদি কোনো ইন্টারাপশন হয়ে থাকে। মূলত মিন্টু ভাই, আমি এটা আজকেই ভাবছিলাম, আজকে যখন পড়ছিলাম তাদের গাইডলাইন গুলো ফলো করে যে গ্রাজুয়ালি কিছু বিজনেস অর্গানাইজেশন খুলতে চাচ্ছেন। আমার নিজস্ব মতামত এটার পেছনে আসলে আমি বলবো না কোনো পলিটিক্যাল অথবা কোনো অন্য কোনো রিজন আছে। আমার মতে এই লকডাউন বা এই স্ট্যাটাস কো যেটা ছিল, এটা অ্যাটলিস্ট মে মাসের লাস্ট অবধি এক্সটেন্ড করা উচিত ছিল। গ্রাজুয়ালি খুলে দেওয়ার ডিসিশনটা অবশ্যই আমি বলবো পলিটিক্যাল রিজন, এবং অবভিয়াসলি এর পেছনে কিছু ইকোনমিক, কিছু বলবো না, এটা পেছনে ইকোনমি এবং পলিটিক্যাল রিজনটাই মূলত কারণ। আসলে একটা সার্টেন টাইমের পরে গভর্নমেন্টকেও চিন্তা ভাবনা করতে হয় যে এইভাবে তো কন্টিনিউ করা যাবে না। বাট একদম সম্পূর্ণ আমার পার্সোনাল অভিমত যে এটা, যেমন কোর্ট, আমাদের টোটাল কোর্ট সিস্টেমটা জুন মাসের 2 তারিখ অবধি বন্ধ আছে। এখানে এখন পর্যন্ত কোনো নেগোসিয়েশন হয়নি এবং আমার ধারণাটা হবে না, যেহেতু পাবলিক গ্যাদারিং ওখানে হয়। বাট এই বিজনেসগুলো যদিও বলছে যে একটা হার্ড গাইডলাইন, হেলথ গাইডলাইনের মধ্যে দিয়ে খোলা হবে এবং তাদেরকে এগুলো ফলো করতে হবে, এটা ভেরি ডিফিকাল্ট আমার মতে যে এটাকে রেগুলেশনে আনা এবং সুপারভাইজ করা, যে এই গাইডলাইনগুলো তারা মানছে কি মানছে না। যদিও এখন ডিক্রিজিং একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে এই করোনার স্প্রেডিং এ, বাট এই সময় আমার ধারণা এত চট জলদি 4 তারিখ থেকে খুলে দেওয়ার ডিসিশনটা বোধহয় খুব একটা প্র্যাকটিক্যাল অর প্র্যাগম্যাটিক, হোয়াট এভার ইউ ক্যান সে, হলো না। আরো কিছুদিন পরে এটা করা উচিত ছিল।
ধন্যবাদ আপনাকে। আমরা আবারও আসবো আপনার কাছে। যদি আমি এই পর্যায়ে একটু রবিন ইসলাম আপনার কাছে যদি আমি যাই, আপনার কাছে যদি জানতে চাই, আমি জানি যে আপনি রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে যুক্ত। এই সময়ে তো যদিও বলা হয়েছে ভার্চুয়ালি শো আপ, মানে হাউসগুলো শোয়িং করতে, ব্যবসা বাণিজ্য করতে, এবং রিয়েল এস্টেট সেক্টরটাকে ওপেন রাখা হয়েছে, এটি বন্ধ রাখতে বলা হয়নি। আপনারা কিভাবে কাজ করছেন? ধন্যবাদ মিন্টু ভাই। আসলে রিয়েল এস্টেট টোটালি ওপেন আছে, এবং বাড়ি শোয়িং যেটা যেটা বিক্রেতা দেখাবে আর ক্রেতা এসে দেখবে, ওইটা আপনার কোভিড সিস্টেমটা একটা সার্টেন প্রোটোকল ফলো করা হচ্ছে। লেটস সে একটা বাড়ি আপনি শো করবেন, লিস্টিং এজেন্ট ওখানে থাকবে না, বাট বায়ার এজেন্ট যখন বাড়ি ক্লায়েন্ট নিয়ে যাবে, শোয়িং টাইমটা ইনস্টেড অফ 1 আওয়ার খুব সংক্ষিপ্ত আকারে দেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম কোনো কোনো কোম্পানি হাফ অ্যান আওয়ার, কেউ কেউ 1 আওয়ার, বাট যেমন আমার লিস্টিং আমি দিচ্ছি 15 মিনিট, আমার কোম্পানিও দিচ্ছে অনলি 15 মিনিট ভিউইং, অ্যান্ড লিমিটেড বায়ার, প্রিফার 1 or 2 buyer and including agent, and you will go there, you will not touch anything, you just view the stuff, okay, and you're gonna wear mask, gloves, sanitization, all the system has to be followed. And প্রথমে অনেক শোয়িং হচ্ছে আপনার ওয়াক থ্রু, লাইক ভিডিওগ্রাফির মাধ্যমে। এই ভিডিওগুলো হচ্ছে কাইন্ড অফ ওয়াক থ্রু ভিডিও, simple, like from beginning to ending. There will be a short video and we'll put on MLS, and people watch it, and then if they wanna go further, they book a showing and they view the property. Same time, অন্যভাবে হচ্ছে যে উইদাউট ভিউইং দ্য প্রপার্টি ইউ ক্যান পুট অ্যান অফার কন্ডিশনাল and condition upon viewing, এভাবে হচ্ছে। আর ম্যাক্সিমাম যেমন আমার অফিসে নো পেপার ওয়ার্ক, লাইক হ্যান্ড টু হ্যান্ড, অল হ্যাজ টু বি ইমেল, ওকে। অ্যান্ড যেহেতু আপনি জানেন কি জানি না, গত কয়েক বছর যাবত আমরা সিগনেচার চালু হয়েছে, রিয়েল এস্টেট বোর্ডে অ্যাকসেপ্ট করতেছে। সো বায়ার অ্যান্ড সেলার উইদাউট meeting the agents in the office, you can do all the signature online by emailing, okay. Same time একটা তো বললাম viewing এর ক্ষেত্রে, আর একটা হচ্ছে let's say someone call me, he or she, they wanna list their home, so you don't have to be there, they can send the information by email, and all that documentation could be done by online. So সেল একটু কমে গেছে, বাট নট দ্যাট ব্যাড, মার্কেট ইজ স্টিল গুড। ধন্যবাদ রবিন ইসলাম। আমরা ওই বিষয়ে আরো কথা বলবো। শামীম আরিফ, যদি আপনার কাছে জানতে চাই, ট্যাক্সের সিজন, এবং এবার আমরা জানি যে সরকার আসলে ট্যাক্সের ব্যাপারে অনেক উদারতা দেখাচ্ছেন তারা, এবং যারা স্বল্প আয় এবং মধ্যম আয়ের পরিবার তারা প্রচুর পরিমাণে HST পাচ্ছেন, এবং তারা চাইল্ড ট্যাক্সও ভালো রকমের সাপোর্ট পাচ্ছেন, যেটি নর্মালি যা পান তার চাইতেও বেশি। আপনি এই ব্যাপারে যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, অবশ্যই। প্রথমত গভর্নমেন্ট আপনার ট্যাক্স ফাইলিং ডেডলাইনটাকে এক্সটেন্ড করছে আপ টু ফর ইন্ডিভিজুয়াল আপ টু June 1st, 2020, আর ফর কর্পোরেশন আর সেলফ এমপ্লয়মেন্টের জন্য আপনার ট্যাক্স ফাইলিং ডেডলাইনটাকে এক্সটেন্ড করছে June 15 পর্যন্ত। তো এই গভর্নমেন্ট বেশ কিছু বেনিফিট অলরেডি ইন্ট্রোডিউস করেছে, স্পেশালি মিডল ক্লাস এবং লোয়ার মিডল ইনকাম গ্রুপের জন্য HST-টা অলরেডি প্রত্যেকের অ্যাকাউন্টে গত মাসে দিয়ে দিয়েছে। পাশাপাশি চাইল্ড ট্যাক্স বেনিফিট, যেটা মিডল ক্লাস এবং লোয়ার মিডল ক্লাসের জন্য, এটা পার চাইল্ড এডিশনালি 300 করে গভর্নমেন্ট বেনিফিট দিচ্ছে। তাছাড়া কানাডা ইমার্জেন্সি রেসপন্স বেনিফিট যেটা আছে, যারা 5000 এবং প্লাস ইনকাম লেভেলে যারা আছে, প্রত্যেকেই তারা অ্যাপ্লিকেশন করে টাকাটা নিয়ে নিতে পারতেছে। তাছাড়াও ডেডলাইন, যেহেতু ট্যাক্স ফাইলিং ডেডলাইনটাকে একটু এক্সটেন্ড করেছে, আমি যেটা দেখতেছি এক্সপিরিয়েন্স থেকে, এখনো সবাই 100% আমি বলবো না, 40 to 50% ক্যান্ডিডেটসরা ট্যাক্স ফাইলিং করেছে। এর মধ্যে আমি দেখলাম যে অনেক বড় একটা পার্ট হচ্ছে স্টুডেন্ট, কারণ তারা মনে করে যে ট্যাক্স ফাইলিংটা করলে
তারা হয়তো সার্টেন বেনিফিটের জন্য কোয়ালিফাই, যেটা যেটা সত্যি, অনেকাংশেই সত্যি, স্পেশালি প্রভিনশিয়াল ট্যাক্স ক্রেডিট এবং এইচএসটি বেনিফিটটা, এটা কিন্তু নির্ধারিত হয় আপনি ট্যাক্স ফাইলিং করা থেকে। সে আপনি এপ্রিল থেকে ট্যাক্স ফাইলিং করলেন, আপনি জুলাই থেকে এটা পাওয়াটা শুরু হবে। প্লাস নতুন বেশ কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, প্লাস রিফিউজি ক্লেইমেন্ট অনেকে আছে, আমরা জানি তারা আসলে জানেন না যে প্রপার গাইডলাইনটা কি এবং ফাইলিং গাইডলাইন, প্লাস কিভাবে কি করতে হয়, তাদের চাইল্ড ট্যাক্স বেনিফিটের জন্য তারা এলিজিবল কিনা, এইচএসটির জন্য তারা কিভাবে এলিজিবল, বিভিন্ন ইস্যু আসলে ডেফিনেটলি আমি বলবো যে এই সময়টা আমাদেরকে একটু ব্যস্ত থাকতে হচ্ছে, ক্লায়েন্টদেরকে সার্ভ করতে হচ্ছে, তাদেরকে আপনার তাদের সঙ্গে কমিউনিকেশনটা অনেক বেশি করেই করতে হচ্ছে আর কি। ধন্যবাদ আপনাকে শামীম আরিফ। আমি যদি এ পর্যায়ে খালিকুজ্জামান আপনার কাছে যদি একটু জানতে চাই, আমরা অনুষ্ঠানের অনেক একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে একটু বলেন সংক্ষেপে আসলে আমাদের কি করা উচিত এই মুহূর্তে, কমিউনিটির কি করা উচিত, কারণ আমরা একটি আসলে দুর্যোগকালীন সময় পার করছি। এবং আমি যদি বলি যে অন্যান্য কমিউনিটির মতো আমরা অনেক বেশি আক্রান্ত, শুধুমাত্র যে করোনায় সরাসরি আক্রান্ত তা না, করোনা জনিত কারণে অর্থনৈতিক যে অবস্থা, সেটার কারণে অর্থনৈতিকভাবে আমরা অনেক পর্যুদস্ত অবস্থার মধ্যে রয়েছি। যারা ছোটখাটো জব করতেন, অনেকে ছিলেন নানান ধরনের সহায়তায় থাকতেন সরকারের, তাদের জন্য এখন কষ্টসাধ্য হয়ে গেছে গ্রোসারি করা, তাদের জন্য কষ্টসাধ্য হয়ে গেছে হাসপাতালে যাওয়া, ডাক্তার দেখানো। কারণ আপনি দেখেছেন অন্টারিওতেও বেশ কয়েকজন মারা গেছেন শুধুমাত্র তারা প্রপার চিকিৎসা পাননি এই করোনা জনিত সিচুয়েশনের কারণে। তারা হাসপাতালে গিয়েছেন কিন্তু সেখানে পর্যাপ্ত নার্স কিংবা ডাক্তার ছিল না, এবং তাদেরকে অনেক রকমের পরীক্ষা নিরীক্ষা করতে হয়েছে। নানান ধরনের জটিলতার মধ্যে আমরা রয়েছি। এই পরিস্থিতিতে আপনি কি বলবেন? আমি প্রথমে বলবো যে অ্যাজ এ কমিউনিটি কালেকটিভলি আমরা যত স্ট্রং হব, কমিউনিটির প্রত্যেকটা মেম্বার ঠিক একইভাবে স্ট্রং হবে। আর আমরা যত ডিভাইড হব, সেই ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়ালি তত বেশি দুর্বল হব। আমরা কম্পারেটিভলি অনেক আর্লি স্টেজে অ্যাজ এ কমিউনিটি, সো আমাদের করণীয় অনেক। প্রথমে হচ্ছে আমাদের এখানে অনেক অর্গানাইজেশন আছে, এবং আমি বলবো ইটস এ গুড সাইন, কারণ অর্গানাইজেশন যত বেশি হবে লোকজন ইনভলভমেন্ট বাড়বে। বাট এই মুহূর্তে, এই দুর্যোগময় মুহূর্তে যেহেতু অনেক কার্যকলাপ স্থগিত বা সম্ভব হচ্ছে না, আমি বলবো প্রত্যেকটা অর্গানাইজেশনকে এগিয়ে আসা উচিত যে এই মুহূর্তে আমাদের প্রয়োজন কোথায় এবং প্রায়োরিটিটা কি। এবং আমি মনে করি যে তিনটা ক্ষেত্রে মূলত প্রায়োরিটি। একটা হচ্ছে ইয়েস, ফাইন্যান্সিয়াল সাপোর্ট যাদের প্রয়োজন, অ্যাবসলিউটলি, বাট এর বাইরেও আরো দুইটা প্রায়োরিটি আছে। সেটা হচ্ছে কমিউনিটির অনেক মেম্বার, তারা হয়তো মানসিকভাবে ডিপ্রেশনে আছে, তাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। অনেক মেম্বার যারা হয়তো ফিজিক্যালি আমাদের কাছ থেকে কিছু আশা করেন, অনেক সিনিয়র মেম্বার আছেন যাদের পক্ষে অনেক কিছুই সম্ভব না, আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করতে পারি। আমরা যদি কালেকটিভলি এক একটা এরিয়া নিয়ে কাজ করি, তাহলে দেখা যাবে প্রত্যেকটা সংগঠন যখন কমিউনিটির জন্য সময় এবং ত্যাগ স্বীকার করবে, সাহায্য বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, তো যারা এইদার ভুলনারেবল অথবা যাদের প্রয়োজন, আমরা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি। একটা কমিউনিটি প্রত্যেকটা মেম্বারের সমস্ত সমস্যা সমাধান করতে পারে না, এবং এটা কেউ আশাও করে না। এবং আমি যখন প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি, অনেকে আমরা যে তাদের পাশে আছি এইটা শুনেই তারা অনেকটা আশ্বস্ত হয়েছে। এবং এটা মানে রাতারাতি মানুষের ডিপ্রেশনটা, স্ট্রেস লেভেলটা কমিয়ে দেয়, এবং তারা মন খুলে বলতে পারে যে আমার এখানে এই সহযোগিতা দরকার। এবং আমরা দেখেছি, আমরা যখন প্রথম উদ্যোগটা শুরু করেছি, আমরা কিন্তু এতটা ভাবতে পারিনি। বাট যখন একজন করে আমরা আগালাম, মানে supporting almost $5,500 within short period of time and within a very smaller group, I think it was amazing. And not only that, আমি যখন কথা বলে ওই দিনই ট্রান্সফার করে টাকাটা পাঠিয়ে দিস তার অ্যাকাউন্টে, there is nothing more satisfaction or grateful from them that I can expect.
সো এখানে আসলে নির্দিষ্ট একটা বা দুইটা বিষয় বললে ঠিক হবে না। এখানে আমাদের কালেকটিভলি এসে যারা ভুলনারেবল বা যাদের এই মুহূর্তে প্রয়োজন, সেটা জব হোক, সেটা ফিজিক্যাল হোক, মেন্টাল হোক এবং ফাইন্যান্সিয়াল হোক, আমরা যদি চেষ্টা করি আমরা আমাদের কমিউনিটিকে আপহিল করতে পারবো। এবং আমাদের কমিউনিটির মধ্যে আমি জানি প্রচুর লোকজন আছেন যাদের ইচ্ছা আছে, সদ ইচ্ছা, যারা চান, বাট তারা যেটা মিস করেন সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। আমাদের সাংগঠনিকভাবে একত্রে কাজ করার যে প্ল্যাটফর্মটা দরকার, সেই প্ল্যাটফর্মটা যদি তৈরি হয়, আমি মনে করি এই দুঃসময় আমরা সহজে কাটিয়ে উঠতে পারবো এবং আমরা কমিউনিটির প্রত্যেকটা মেম্বারের পাশে থাকতে পারবো এবং তাদের সমস্যাগুলি অ্যাটলিস্ট আমরা সামগ্রিকভাবে চেষ্টা করতে পারবো সমাধান করার জন্য। ধন্যবাদ মোহাম্মদ খালিকুজ্জামান আমাদের সাথে যুক্ত হবার জন্য, এবং আবার আপনাকে অভিনন্দন জানাই যে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সহায়তা করেছেন, সিবিসির পাশে ছিলেন। তা আমি এবার যদি রাজিবুর রহমান আপনার কাছে যদি জানতে চাই, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এবং সর্বশেষ কথা, কি আপিল আপনি রাখবেন কমিউনিটির কাছে? ধন্যবাদ মিন্টু ভাই, খুব সুন্দর একটা কোশ্চেন করছেন। আমি আসলে এরকমই কিছু একটা ভাবতেছিলাম। আসলে আমরা এখানে যারা আছেন, আমরা আজকে যারা এই লাইভে যুক্ত হয়েছি, আমি সবার কথাই শুনলাম। যেমন আমাদের রবিন ইসলাম ভাই বললেন যে উনি একটা সেক্টরকে বেছে নিয়েছেন, যে যারা এখানে একটু লেস ফরচুন বা যাদের হয়তোবা পারিবারিক অবস্থা অতটা ভালো না, তাদেরকে যদি হেল্প করা যায়। সো এটা একটা ভালো উদ্যোগ আসলে আমি বলবো, কারণ তারা তো হয়তোবা মানুষ মানে সরাসরি কাউকে বলতেও পারতেছেন না, বা তাদের অবস্থার কথাটা তাদের যে সাহায্য দরকার সেটা কারোর সাথে শেয়ার করতে পারতেছে না। সো এদেরকে যদি হেল্প করা যায়, এটা একটা খুবই ভালো উদ্যোগ। আমি এটার জন্য রবিন ইসলাম ভাইকে সাধুবাদ জানাই। আর আমি আরেকটা বিষয়কে ফোকাস করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যারা বিদেশে থাকি বা আমরা যারা একটু ভালো অবস্থানে আছি, আমরা দেশের কথা ভুলে গেলে চলবে না, আমাদের আসলে দেশের জন্য কিছু করতে হবে পাশাপাশি। সো আমরা যদি সবাই সবার অবস্থান থেকে আমাদের দেশে, বাংলাদেশে এখন যে করোনা পরিস্থিতি, সেটাকে বিবেচনায় রেখে যদি আমরা সবার সামর্থ্যের মধ্যে যদি দেশকেও সহায়তা করতে পারি, যেভাবে পারি, সেটা একটা খুব ভালো একটা বিষয় হবে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের প্রচুর সাপোর্ট দরকার, প্রচুর মানুষ জবলেস, অনেকেই খাবার পাচ্ছে না, তাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। তা আমরা এই বিষয়টাকে মাথায় রেখে আমরা অ্যাকচুয়ালি আজকে থেকে কানাডিয়ান বাংলাদেশ কমিউনিটি থেকে আমরা একটা ক্যাম্পেইন শুরু করেছি বাংলাদেশের সাপোর্টের জন্য। আমরা তো এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সাপোর্ট দিলাম, বা স্টিল নাও আমরা দিয়ে যাচ্ছি। পাশাপাশি আমরা এটাও চিন্তা করলাম যে আমাদের উচিত হবে যে আমরা দেশের জন্য কিছু করি আর কি। তো সেটা সেই চিন্তা থেকে আমরা আসলে একটা ক্যাম্পেইন শুরু করছি আজকে থেকে। তো আমরা দুইটা চ্যারিটি অর্গানাইজেশনকে আমাদের সাথে নিছি, যেহেতু আমরা বাংলাদেশে কিভাবে কাজ করব এটা আমরা আমাদের ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম নাই। সো আমরা দুইটা চ্যারিটি অর্গানাইজেশনকে আমাদের সাথে নিছি, যাদের অলরেডি একটা এস্টাবলিশমেন্ট আছে বাংলাদেশে, তারা অলরেডি বাংলাদেশে এই করোনা পরিস্থিতি নিয়ে কাজ করতেছে। সো তার মধ্যে একটা হচ্ছে বিবেক ফাউন্ডেশন আর একটা গরিবি হটাও ফাউন্ডেশন। তো এই দুইটা ফাউন্ডেশনকে আমরা আমাদের সাথে এই পার্টনার হিসাবে নিয়েছি। আমরা আমাদের যেই টাকাটা আমরা উঠাইতে পারবো এই ক্যাম্পেইন থেকে, আমরা এই দুইটা সংগঠনকে সমান ভাগে ভাগ করে দিব, তাদের এক্সিস্টিং যে কাজ তারা করতেছে বাংলাদেশে সেটাতে যেন হেল্প হয় সেই জন্য। তো এটা আমাদের একটা চিন্তাধারা। আমি মনে করি যে কমিউনিটির বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন ব্যক্তিত্ব আছেন, তারা হয়তোবা যার অবস্থান থেকে হেল্প করতেছেন। তারপরে আমি সবাইকে আবারও বলবো যে সবাই দেশের কথাও চিন্তা করি, দেশে যার যতটুকু সম্ভব দেশের জন্য কিছু করি আর কি। সো এটাই আমার তরফ থেকে বা আমার
গ্রুপের তরফ থেকে সবার প্রতি একটা কি বলবো একটা রিকোয়েস্ট থাকবে আর কি। ধন্যবাদ মিন্টু ভাই। ধন্যবাদ রাজিবুর রহমান আপনাকে। আমাদের জয়ন্ত কে সিনহা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, আমি দেখতে পাচ্ছি উনি আবার সংযুক্ত হয়েছেন। জয়ন্ত কে সিনহা, আপনি সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি মিন্টু ভাই। জয়ন্ত কে সিনহা, আমরা একদম শেষ পর্যায়ে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি যদি সর্বশেষ প্রশ্নটি করতে চাই আপনাকে, যে আপনি আমাদের কমিউনিটির উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, কিংবা কি করা উচিত আমাদের এই সময়? আমরা তো জানি একজন আরেকজনের পাশে দাঁড়াতে হবে, এটা অনেকেই করছেন, অনেকে হয়তো তার ইচ্ছা থাকা সত্ত্বেও পারছেন না। তারপরও আমরা আপনার মুখ থেকে শুনতে চাই যে এই সময় আমাদের কি করা উচিত। দেখুন মিন্টু ভাই, ইচ্ছে থাকা সত্ত্বেও পারছেন না এই কথাটা ভুল। যে পারছেন না তার ইচ্ছে নেই। সো এখন এক কথায় যদি বলতে হয় যে এখন শুধু যতটুকু যেখান থেকে যে পজিশনেই থাকেন না কেন, আপনার এখন দেবার সময়। এই সুযোগটা তো আমরা কখনো পাইনি, এইভাবে পাইনি। তো এক কথা যদি বলতে হয় এখন দেবার সময়, নেবার সময় না। আপনারা যেখান থেকে যতটুকু পারেন যেভাবে দিতে পারেন। এই দেয়াটা কিন্তু শুধু অর্থ দিয়েই হতে হবে এমন কোনো কথা নেই, এটা বিভিন্নভাবেই হতে পারে। যে প্রফেশনে আছেন সেই প্রফেশন থেকে যেভাবে পারেন, যেভাবেই কন্ট্রিবিউট করবেন, সেটা এখন কাজে লাগবে। অবশ্যই আমাদের স্টেট, আমরা আবারও বলছি যে আমরা ফরচুনেট যে আমাদের স্টেট যেভাবে হেল্প করছে, এটা একটা বিরাট ব্যাপার। বাট আমাদের নিজস্ব সিচুয়েশন থেকে, নিজস্ব পজিশন থেকে, যেমন আমি যে প্রফেশন, আমি ল প্রফেশনে আছি, আমি এখান থেকে যেভাবে হেল্প করতে পারি সেভাবে আমি করব এবং করার চেষ্টা করছি। ঠিক সেভাবে যেখান থেকে পারবেন সেভাবেই হেল্প করবেন। এটা লিমিটেড হতে হবে যে অর্থের পেছনে, এমন কোনো কারণ নেই। এটাই হলো আমার রিকোয়েস্ট। ধন্যবাদ জয়ন্ত কে সিনহা। আমি যদি রবিন ইসলাম আপনার কাছে যাই, আপনি কি বলবেন আসলে কমিউনিটির জন্য, কিংবা কোনো মেসেজ? একটাই, সবাইকে আহ্বান জানাবো, দিস ইজ দ্য বেস্ট টাইম ইন ইউর লাইফ দ্যাট ইউ হ্যাভ 24 hours for your family, for yourself, for your community, for your srashta, for your health. So use that in positively. Like you will not get this kind of time. আপনার জীবনের অনেক সময় ভেবেছেন যে এত ব্যস্ত, এটা করি তো ওইটা করতে পারি না, নিজস্ব অনেক কিছুই করা হয়ে ওঠে না, নিজস্ব অনেক শখ পূরণ করা হয় না। বাসার বাইরে অনেক সময় যান না, 3 দিন 4 দিন 5 দিনের জন্য ভ্যাকেশনে। যেমন আমি 17 বছর পরে বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়েছিল। এরকম অনেক কিছু, গত 1 বছর আমার 2 দিনের জন্য ভ্যাকেশনে যেতে পারি না, ঘরে থাকতে পারি না সারাক্ষণ। তো এখন দিস দ্য বেস্ট টাইম। আমি প্রথম কদিন কিন্তু ফ্রাস্ট্রেটেড ছিলাম। তারপরে আমি সরকারিভাবে অফিস আদালত বন্ধ করার আগ পর্যন্ত অফিসে যেতাম, 7 ঘন্টা 8 ঘন্টা আমার রুমে কাজ করতাম। লাইক আমার ফাইলিং গুলো করা হয় নাই, আমার অনেক পেপার ওয়ার্ক করা হয় নাই, ইমেল ক্লেম করা হয়, অনেক কাজ আছে। এবং আপনার ফ্যামিলির সাথে সময় দেন, ইবাদত করুন, দেখবেন অনেক ভালো লাগবে। আর নেগেটিভ খবর কম দেখেন। কি হবে না হবে, সরকার, আমরা খুবই ভালো দেশে আছি, সরকার টেক কেয়ার করবে। ওকে, আপনি আপনার স্বাস্থ্যের দিকে দেখেন, বাসাতে বের হন কম। আর সবচেয়ে বড় কথা, ইটস এ গুড থিং দ্যাট আমরা ভ্যাকসিন আবিষ্কার হয় নাই, কিন্তু আমরা জানি আমরা যদি ঘরে থাকি তাহলে সেফ থাকবো, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি তাহলে সেফ থাকবো। সো বিগ অ্যাচিভমেন্ট অ্যাট লিস্ট। ওকে, সো বি সেফ এন্ড বি হ্যাপি, বি পজিটিভ। ধন্যবাদ রবিন ইসলাম। সর্বশেষ যদি আমি জানতে চাই শামীম আরিফ আপনার কাছে কি মেসেজ দিবেন? ঠিক আছে, আমি বলবো যে এই লকডাউনের যে লম্বা সময়টা আমরা প্রত্যেকেরই উচিত এটা কাজে লাগানো, একটু চিন্তা করা। কারণ এই লকডাউনের পর আমাদের রিসেশন শুরু হবে। আজকে থেকে অফিসিয়াল রিসেশনের অ্যানাউন্সমেন্ট এসেছে, আমরা জানি 1 মিলিয়ন প্লাস জব লুজ করেছে এবং পরবর্তীতে জবের একটা ক্রাইসিস দেখা দিবে। আমি মনে করি আমরা যারা বাসায় আছি তারা একটু প্ল্যান করি যে হোম বেস কাজ এবং বিভিন্ন ধরনের আউটসোর্সিং কাজগুলোকে কিভাবে আমরা বের করতে পারি। প্লাস পাশাপাশি এই প্রচেষ্টা তো থাকবেই, হেল্পিং ইচ আদার, যে যার পক্ষে যতটুকু সম্ভব হয়। দ্যাটস ইট। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। একটি রেসিশন তো সামনেই, অলরেডি রেসিশন আমাদের ইকোনমির মধ্যে চলে এসেছে এবং আমরা অনেকে আজ করতে পারছি যে সামনে হয়তো একটি কঠিন সময় থাকবে, কিন্তু এই সময়কেও আসলে জয় করা সম্ভব যদি আমরা সবাই সবার পাশে থাকি।
এবং যে কথাটি বারবার আলোচিত হয়েছে যে আমরা এমন একটি দেশে বসবাস করছি যে জন্য আমরা আসলে গর্ববোধ করতে পারি যে সরকারের চেষ্টা, সরকারের আন্তরিকতার কোনো অভাব নেই এবং সরকার তার সাধ্যমতো চেষ্টা করছে, কিন্তু এমন একটি পরিস্থিতি যেখানে সরকার চাইলেও তার ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি সবকিছুই করতে পারেন না, সবকিছুর দায়িত্ব নিতে পারেন না। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সবাইকে এগিয়ে এসে সবাইকে দায়িত্ব নেবার একটি বিষয় রয়েছে আসলে। আর সবকিছু মিলিয়ে আমরা বাংলাদেশি কমিউনিটি, ক্যানাডিয়ান বাংলাদেশি আর বাংলাদেশি ক্যানাডিয়ান যেটাই বলি না কেন, আমাদেরকে আসলে একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা জানি সামনে আরো কঠিন সময়, এই সময়কে আমাদের জয় করতে হবে। আর এটা তখনই আমরা পারবো যখন আমরা সবাই একসঙ্গে ঐক্যবদ্ধভাবে একজন আরেকজনের পাশে এসে দাঁড়াবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি সবাইকে আজকের আয়োজনে আমাদের সাথে সংযুক্ত হবার জন্য আমি আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।